স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে আমি রঞ্জন শুভ্র। এবারে জানাবো খবরের বিস্তারিত। বাংলাদেশে ইসলামী চরমপন্থা আসবে না, স্পষ্ট জানিয়ে দিলেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টকে দেওয়া সাক্ষাৎকারে তিনি একথা বলেন। শুক্রবার ওই সাক্ষাৎকারের ভিডিও প্রকাশিত হয়। ধর্মের বিষয়ে বাংলাদেশের তরুণরা খুবই পক্ষপাতহীন উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, তরুণেরা দেশকে নতুন করে গড়তে চান। ডক্টর ইউনূসের সাক্ষাৎকার নেন ইকোনমিস্টের বিদেশ বিষয়ক সম্পাদক প্যাট্রিক ফলিস। জানতে চান বাংলাদেশে ইসলামী চরমপন্থা ফিরে আসার ঝুঁকি রয়েছে কিনা, বাংলাদেশে এমন কিছু কি ঘটতে যাচ্ছে না। জবাবে প্রধান উপদেষ্টা আশ্বস্ত করে বলেন, তরুণেরা শক্তিশালী, সাম্প্রতিক গণ অভ্যুত্থানের একটি উদাহরণ বলে উল্লেখ করেন সরকার প্রধান। এদিকে 2024 সালে ইকোনমিস্টের বর্ষসেরা দেশ নির্বাচিত হয় বাংলাদেশ। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য দরকার নির্বাচন, আবারও জানিয়ে দিল বিএনপি। আর সমমনাদের সাফ কথা, সংস্কারের অজুহাতে নির্বাচন নিয়ে টালবাহানা মানা হবে না। 12 দলীয় জোট আর সমমনাদের সাথে বিএনপির লিয়াজু কমিটির বৈঠক শেষে জানানো হয়, রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হলো, চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠকে বসে 12 দলীয় জোট। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির লিয়াজু কমিটির আব্দুল আওয়াল মিন্টু, সেলিমা রহমান, নজরুল ইসলাম খান বৈঠকে অংশ নেন। বৈঠক শেষে 12 দলীয় জোটের নেতারা জানান, ফ্যাসিবাদী আন্দোলনের সময়ের যে ঐক্য ছিল, আগামীতেও বিএনপির সঙ্গে তা অটুট থাকবে। 12 দলীয় জোট এবং বিএনপি এবং দেশের ফ্যাসিবাদ বিরোধী যে রাজনৈতিক শক্তিসমূহ দীর্ঘদিন যাবৎ যে আন্দোলন করে এসেছে, আমাদের সেই আন্দোলনের এবং সেই ঐক্যের প্রয়োজনীয়তা ফুরিয়ে যায় নাই। আগামীতে সেটা আরও গভীরভাবে অনুভূত হবে। একই ইস্যুতে পরে বিএনপির লিয়াজু কমিটির সাথে বৈঠকে বসেন সমমনা রাজনৈতিক দলগুলোর নেতারা। তারা বলেন, সংস্কারের অজুহাতে নির্বাচন নিয়ে টালবাহানা হবে না। জনগণের সরকার প্রতিষ্ঠিত না হলে কোনো সমস্যা সমাধান হবে না। সুনির্দিষ্টভাবে নির্বাচনের ডেট তারিখ দিতে হবে এবং আমরা এটাও চাই যে সংস্কারের নামে কালক্ষেপণ করে নির্বাচন দেরি করা ঠিক হবে না। দলগুলোর সাথে বৈঠক শেষে বিএনপির লিয়াজু কমিটির প্রধান নজরুল ইসলাম খান জানান, যতদিন জনগণের ভোটের অধিকার নিশ্চিত না হচ্ছে, ততদিন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না। ফ্যাসিবাদের পতন হয়েছে, কিন্তু গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয় নাই। সেটা পুনঃপ্রতিষ্ঠা হবে যখন জনগণ অবাধে, নির্বিঘ্নে, শান্তিতে তার ভোটাধিকার প্রয়োগ করে এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তাদের নির্বাচিত প্রতিনিধিদের দিতে পারবেন। বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হলেও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি এই বৈঠকে, জানান নজরুল ইসলাম খান। কোনো সিদ্ধান্ত আমরা এভাবে করি নাই। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। ক্ষমতা চিরস্থায়ী করার চিন্তা থেকেই ইভিএম বেছে নিয়েছিল আওয়ামী লীগ সরকার। কারচুপির সুযোগ রয়েছে এমন অভিযোগের মধ্যেও প্রায় 4000 কোটি টাকা খরচ করে ইভিএম কেনে তৎকালীন ক্ষমতাসীনরা। তবে বিপুল অঙ্কের টাকায় কেনা মেশিনগুলোর বড় অংশই অকেজো বা নষ্টের পথে। তাই রাষ্ট্রের অর্থ অপচয়ে জড়িতদের আইনের আওতায় আনার তাগিদ বিশ্লেষকদের। এদিকে স্বচ্ছতা আনতে আগামী জাতীয় নির্বাচন ব্যালটে হবে বলে জানিয়েছে নতুন নির্বাচন কমিশন। 6 বছর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে 1.5 লাখ ইলেকট্রনিক ভোটিং মেশিন কেনা হয়। 2018 সালে ইসির এই প্রকল্পে সরকার বরাদ্দ দেয় 3825 কোটি টাকা। বিভিন্ন মহলের বিরোধিতার মধ্যে তড়িঘড়ি করে ইভিএম কেনার সিদ্ধান্ত নেয় KM নুরুল হুদার নেতৃত্বাধীন কমিশন। প্রথমে পরীক্ষামূলকভাবে 80,000 ইভিএম কেনা হয়। তবে মেশিনগুলোর মেয়াদ 10 বছর বলা হলে সংরক্ষণের অভাবে অকেজো হতে শুরু করে 3 বছরের মাথাতেই। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কাজী হাবিবুল আওয়াল কমিশন 150 আসনে ইভিএম ব্যবহারের পরিকল্পনা করলেও তা বাস্তবায়ন করতে পারেনি। নতুন করে কেনা হয় আরও 1,50,000 ইভিএম। চলতি বছরের মার্চে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায় 1 লাখেরও বেশি মেশিন নষ্ট, আরও কয়েক হাজার নষ্টের পথে। বিশাল অঙ্কের টাকা খরচ করে কেনা মেশিন অকেজো হওয়ার পাশাপাশি রাজনৈতিক দল, সুশীল সমাজ সহ অনেকেরই অভিযোগ ছিল ইভিএমে ভোট হলে কারচুপি করা সম্ভব। এমন বাস্তবতায় আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত নির্বাচন কমিশন জানায়, আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে ব্যালটে। নানাবিধ সমস্যা আছে, এগুলো ডিফারেন্ট টেকনিক্যাল ম্যাটার্স, অনেক বিষয় আছে। তো জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহারের বিষয়টি আমরা এখনো চিন্তা করছি না।
নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন, জনগণের অর্থ খরচ করে ইভিএম কিনে যারা টাকা নষ্ট করেছেন তাদের আইনের আওতায় আনা উচিত। ডিসিশন কিভাবে হয়েছিল সেটা আমাদের দেখতে হবে, এটা আইনের ব্যাপার। দেশের জনগণের টাকা আমরা হর হামেশাই বছরকে বছর দেখে আসছি অপচয় হয়েছে। সেখানে আমরা সরকারকে, যে সরকারের আন্ডারে নির্বাচন হয়েছে তাদের সদিচ্ছার উপরেই আমাদের দোষ দিতে হবে। অর্থ কী পরিমাণ খরচ হচ্ছে সেটা নিয়ে তারা খুব একটা ভাবিত ছিলেন না। আমাদের অর্থ খরচ করবার জন্যে যারা নির্দেশ প্রদান করেন একেবারে সর্বোচ্চ পর্যায়ে সরকার প্রধান কিংবা যারা মন্ত্রী বা প্রধান নির্বাচন কমিশনার বা কমিশনের সদস্যবৃন্দ, তাদেরও কিন্তু এই বিষয়গুলো নিয়ে জবাবদিহিতার আওতায় নিয়ে আসা ভালো। তারা বলছেন, হয়তো ব্যবসায়িক কোনো স্বার্থ থেকে জনগণের কথা চিন্তা না করে প্রায় 4,000 কোটি টাকা দিয়ে ইভিএম কেনার সিদ্ধান্ত নিয়েছিল তৎকালীন ক্ষমতাসীনরা। ব্যালটে ভোট দেওয়া মানে আমার অধিকার, আমি একটা কাগজের মাধ্যমে টিক দিয়ে আমার চয়েসটা আমি জানানো। নুপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি নিউজে শুরু হয়েছে ধারাবাহিক প্রতিবেদন দুর্নীতি যাদের নীতি। আজ সম্প্রসার হবে এই আয়োজনের দ্বিতীয় পর্ব। ভালো লোকেশনে খালি জমি দেখলেই দেরি না করে সেখানে তুলে দেয়া হতো প্রাচীর। এরপর সন্ত্রাসী বাহিনী পাঠিয়ে জমির মালিককে দলিল বুঝিয়ে দিতে বাধ্য করা হতো। গেল 10 বছরে বরিশালের গৌরনদীতে একের পর এক একর জমি দখলের অভিযোগ সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লার বিরুদ্ধে। এছাড়া উন্নয়ন কাজের কমিশন আদায়, টেন্ডারবাজি, মনোনয়ন ও নিয়োগ বাণিজ্য এবং বরাদ্দের টাকা 9-6 সহ অসংখ্য অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এভাবে ক্ষমতার দাপটে দখল দুর্নীতি করে পাহাড় সমান সম্পদ করেন বরিশাল আওয়ামী লীগের গডফাদার খ্যাত আবুল হাসানাত আবদুল্লাহ। আবুল হাসনাত আবদুল্লাহ বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি। জেলা ছাড়িয়ে বরিশাল বিভাগের দলের রাজনীতিতে হয়ে উঠেছিলেন অন্যতম নিয়ন্ত্রক। অনুসারীদের নিয়ে গড়ে তোলেন শক্তিশালী ক্ষমতা বলয়। আবুল হাসনাত আবদুল্লাহ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই হওয়ায় তাকে বরিশাল আওয়ামী লীগের রাজনীতির অভিভাবক হিসেবে প্রচার করতেন তার সমর্থকরা। দলীয় কমিটি ও স্থানীয় সরকার নির্বাচনে মনোনয়ন বাণিজ্য, উন্নয়ন কাজের কমিশন আদায় এবং নির্বিচারে জমি দখলের অভিযোগ তার বিরুদ্ধে। তার অনিয়ম নিয়ে সাধারণ মানুষের পাশাপাশি গণমাধ্যমও সংবাদ প্রকাশে ভয় পেত। প্রভাবশালী এই আওয়ামী লীগ নেতা সর্বপ্রথম সংসদ সদস্য নির্বাচিত হন 1991 সালে। 1996 থেকে 2001 সাল পর্যন্ত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ। 2008 নির্বাচনে অংশ না নিলেও 2014 থেকে 24 পর্যন্ত টানা 3 বার সংসদ সদস্য ছিলেন আবুল হাসনাত আবদুল্লাহ। তিনি বেশি বেপরোয়া হয়ে ওঠেন গত 10 বছরে। উন্নয়ন থেকে সরে দখল বাণিজ্যে বেশি মনোযোগী হন এই নেতা। অনৈতিক এসব কর্মকাণ্ড বাস্তবায়নে হাসনাতের ছিল 10 থেকে 12 জন ক্যাডার। এই বাহিনীর ভয়ে তটস্থ থাকতেন গৌরনদীবাসী। সে আমারে গুম করতে চাইছে, সে আমারে ভয় দেখাইছে যে বেটা পুরো কথা না বলিয়া তুই এখান থেকে দেশান্তর হয় না, তোরে বস্তা বইরে নিয়ে যাবো। ওনার উপর দিয়া কথা কওয়ার মতো এই দক্ষিণ অঞ্চলে কেউ নেই। আমি সাধারণ মানুষ, আমি ভয়তে কথা বলিনি। বরিশাল ঢাকা মহাসড়কের পাশে গৌরনদীর দক্ষিণ পালরিতে বসতবাড়ির জমির দলিল করে দিতে চাপ দেন হাসনাত। রাজি না হওয়ায় এক পর্যায়ে ক্যাডার দিয়ে বসত ভিটার চারপাশে প্রাচীর তোলেন। রিকশা গ্যারেজের মিস্ত্রি নূর মোহাম্মদের 1 একর 48%, উত্তর বিজয়পুরে 2 হিন্দু পরিবারের 70%, এক চিকিৎসকের 10% সহ একরের পর একর জমি দখল করে প্রাচীরে আটকে রাখেন প্রভাবশালী এই আওয়ামী লীগ নেতা। তার সীমাহীন দাপটে নামমাত্র মূল্যে জমি লিখে দিতে বাধ্য হন অনেকেই। জায়গাটা আগে তারা বাউন্ডারি দিচ্ছে, পরে আমি জিজ্ঞেস কে নিচ্ছে, আবুল হাসনাত আবদুল্লাহ। আমার দেওয়ার কথা 30 লক্ষ, আমি টাকা 16 লক্ষ আমার নামে আইছে, কিন্তু আমি পাইছি 12 লক্ষ। আবুল হাসনাত আবদুল্লাহ 87% সম্পত্তি ক্রয় করছে 3 পক্ষ থেকে, কিন্তু উনি বাউন্ডারি দিছিল 148% সম্পত্তি। পুষ্কুনিরা নিজের সেই আইয়া বরাট করিয়া ফেলাইছে। এছাড়া গৌরনদী মুক্তিযোদ্ধা স্মৃতি পাঠাগারের নাম করে অন্যের 30% জমি হাসনাতের নামে রেকর্ড করিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। দুর্নীতি দখলে হু করে বাড়তে থাকে আবুল হাসনাত আবদুল্লাহ সম্পদ। 2014 নির্বাচনের হলফনামা অনুযায়ী তার আয় ছিল 25,44,000 টাকা, যা 2024-এ বেড়ে দাঁড়ায় 4,17,00,000 টাকা। বাড়ে স্থাবর অস্থাবর সম্পদও। 10ম জাতীয় সংসদ নির্বাচনে স্থাবর সম্পদ ছিল 1,12,00,000 টাকার, যা দ্বাদশ নির্বাচনে বেড়ে দাঁড়ায় 1,80,00,000। একইভাবে অস্থাবর সম্পদ 10 বছরে 1,44,00,000 থেকে বেড়ে হয় 33,05,00,000 টাকা। হলফনামা অনুযায়ী 10 বছরে আবুল হাসনাত আবদুল্লার সম্পদ বেড়েছে কয়েক গুণ, যদিও প্রকৃত সম্পদের পরিমাণ আরও অনেক গুণ বেশি বলছেন সংশ্লিষ্টরা। নির্বাচন কমিশন এবং দুদকের একটি টিম নিয়ে এটা তদন্ত করা উচিত, এবং তদন্ত করে কোথাও তার প্রকৃত আয়ের উৎসটা কী এবং আয়ের যে বিবরণীটা এটা কতটুকু যৌক্তিক
এগুলি কিন্তু দেওয়া উচিত। কারণ একজন সংসদ সদস্য যিনি নির্বাচিত হবেন তিনি যদি তার ওই জায়গাটায় শুধু স্বচ্ছতা এবং জবাবদিহিতা না থাকে তাহলে নির্বাচিত হওয়ার পরে জনগণের জন্য উনি কী করতে পারবেন? এসব অপকর্মের দায়ে আবুল হাসনাত আব্দুল্লাহ সুষ্ঠু বিচার দাবি টিআইবির। যারা এই ধরনের অপরাধ করে, জমি দখল করে, জনগণের ক্ষতি করে, তাদের শাস্তির আওতায় আনতে হবে। 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে এই প্রভাবশালী নেতা ক্ষমতার দাপটে যারা দখল বাণিজ্য চালিয়েছে, জনগণের টাকা যারা আত্মসাৎ করেছে, তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি বরিশাল 1 আসনের বাসিন্দাদের। ডিবিসি নিউজ ডেস্ক। এবারে দেখবেন জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদদের পরিবারের চিত্র নিয়ে বিশেষ রিপোর্ট জুলাই ক্ষত, নিবেদন করছে এক্সপো গ্রুপ। ফুটপাতে ছাতা সারাইয়ের কাজ করতেন জসিমউদ্দিন। সীমিত রোজগারে ছিল সাধারণ জীবন। 4 আগস্ট ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন জসিমউদ্দিন। সেই থেকে শনির দশা যেন নেমে এসেছে ছেলে ও 2 মেয়েকে নিয়ে তার স্ত্রী নার্গিসের সংসারে। যদিও পরিবারটিকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনার পাশাপাশি সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। যাওয়ার সময় বলছে যে সে বাজার সদাই নিয়ে আসবে, ঘরে কিছুই ছিল না, আমরা তো তার অপেক্ষায় বয়ে রয়েছি। তারপর কিছুক্ষণ পরে শুনি সে পুলিশের গুলিতে মারা গেছে। কথা ছিল বাড়ি ফেরার সময় বাজার নিয়ে আসবেন জসিমউদ্দিন। অপেক্ষায় ছিলেন স্ত্রী ও সন্তানরা। বাড়ি ফিরলেন ঠিকই, কিন্তু বাজার নিয়ে নয়, নিথর দেহে। গত 4 আগস্ট ভোলার নতুন বাজারে পুলিশ ও ছাত্র জনতার সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হন নবীপুর এলাকার মোহাম্মদ জসিম। পরিবারের একমাত্র উপার্জনক্ষমকে হারিয়ে এক ছেলে ও 2 মেয়েকে নিয়ে দিশেহারা স্ত্রী। এখন আমরা কিভাবে কি করব? আমাকে সংসার অনেক কষ্টে চলে। আমার ছেলে মেয়ে 3 জন পড়াশোনা করাই, তাদের অনেক কষ্টে পড়ালেখা করাইতে পারি না। অভাবের তাড়নায় 8ম শ্রেণী পড়ুয়া বড় ছেলে সিয়াম হাল ধরেছে বাবার ছাতা মেরামতের দোকানের। যা উপার্জন হয় তাই দিয়ে চলে বাবাহীন সংসারের খরচ। এর মাঝেও সন্ধ্যায় বাড়ি ফিরে সারাদিনের ক্লান্ত শরীরে চালিয়ে যাচ্ছে নিজের পড়ালেখা। বাসার পারিবারিক কখন অবস্থা ভালো না, বাবা মারা যাওয়ানোর জন্য। আমার বোন আছে 2টা ছোট ছোট, তাদেরও আপনার পড়াশোনা চলে না, আমারও পড়াশোনা চলে না। এখন বাধ্য হয়ে এই কাজ করি, পাশাপাশি পড়াশোনাও করি। নিহত জসিমের ছোট 2 মেয়ের কণ্ঠেও বাবাহীন জীবনের স্মৃতিচারণ। খেলনায় না যেত, আমি না যেত, ঘুরতে নিয়ে যাইত। এখন আব্বু নাই, কেউ না দেয় না। এখন আর আমার আব্বু টাকা দেয় না, কেউই দেয় না। আসার সময় কেউ কয় না খায়া যাবা কিছু লয়া যেত। এদিকে নিহত জসিমের পরিবারকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনার পাশাপাশি সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। যারা নিহত হয়েছে এবং আহত হয়েছে তাদের তালিকা আমরা চূড়ান্ত করেছি এবং এই জসিমের পরিবারকে আমাদের সকল ধরনের সরকারি যে সুযোগ সুবিধা রয়েছে সেটা আমরা নিশ্চিত করব। সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচিকে আওতায় তাদেরকে নিয়ে আসবো। ছাত্র জনতার আন্দোলনে শহীদদের তালিকায় স্থান পাক জসিমউদ্দিনের নাম, আর শহীদদের জন্য দেয়া সব সুযোগ সুবিধা নিশ্চিত হোক, এমন দাবি তার পরিবারের। ডিবিসি নিউজ ডেস্ক। জুলাই আন্দোলনে ছাত্র জনতার উপর কেবল পুলিশ একা গুলি চালায়নি, বরং নির্মম সেই ঘটনায় দেশের সবগুলো বাহিনীরও দায় রয়েছে বলে মনে করেন বিশিষ্টজনেরা। আর এজন্য রাজনৈতিক সমঝোতা ছাড়া কেবল পুলিশ কমিশন গঠন করে পরিস্থিতি উন্নয়ন সম্ভব নয় বলেও মত তাদের। বাহিনীর গঠন, কর্মকর্তাদের পদোন্নতি সহ সার্বিক বিষয়ে ঢেলে সাজানোর পরামর্শ তাদের। শেখ হাসিনার নির্দেশে জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতার উপর নির্মমভাবে গুলি চালায় পুলিশ। সেই ঘটনার ক্ষোভ এখনো মানুষের মনে তরতাজা। পুলিশের এমন আচরণ নিয়ে প্রশ্ন উঠেছে বাহিনীর নীতিনৈতিকতা নিয়ে। শনিবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা প্রশ্ন তোলেন, সরকার চাইলেই কি পুলিশ নিরীহ জনগণের উপর নির্যাতন চালাতে পারে? বর্তমানে ল এনফোর্সিং এজেন্সি পুলিশের থানাতে ব্যাপক বাণিজ্যের অভিযোগ আমরা পাচ্ছি। আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা অন্য দেশ কর্তৃক একটা নাটকের স্ক্রিপ্ট মঞ্চায়ন করার জন্য ব্যবহার করে আমাদের দেশের ইমেজকে আমরা ক্ষুণ্ণ করছি। জনসেবায় পুলিশের ব্যবহার নিশ্চিত করতে হবে, আর এজন্য এই বাহিনী যেন কোনোভাবেই রাজনৈতিক স্বার্থ হাসিলের অস্ত্র না হয় তা নিশ্চিত করা জরুরি। এবং এটা একটা সেবা, এই বিষয়টি নির্বাহী বিভাগে বা রাজনৈতিক দলের মধ্যে প্রথমে প্রতিষ্ঠা করা দরকার। ক্ষমতা থাকতে পারে আপনার, কিন্তু তার চেয়ে বড় ক্ষমতা আপনার বিবেকের সাহস। বিশিষ্টজনরা বলেন, কেবল পুলিশ বাহিনী সংস্কার করলেই সমস্যার সমাধান হবে না, বরং এজন্য সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজাতে হবে। আমাদেরকে আপনারা আর স্বৈরাচার হতে দিয়েন না, এটা আমি জনগণকে বলবো।
বক্তারা আরও বলেন, কোনো বাহিনী বিলুপ্ত করা ঠিক হবে না, বরং তাদের মধ্যে ক্ষমতা ও দায়িত্বের ভারসাম্য নিশ্চিত করা বেশি জরুরি। যে পুলিশ সদস্যরা আত্মসমর্পণ করতে চেয়েছিল, যারা আত্মরক্ষার জন্য পালিয়ে গিয়েছিলেন, তাদেরকে কিন্তু হত্যা করা হয়েছে। ওয়েল ইকুইপড পুলিশকে না করা যায়, আর যদি রাজনৈতিকভাবে তাদের ব্যবহার থেকে বিরত না থাকা যায়, তাহলে আমাদের এই ধরনের ঘটনা আরও পুনরাবৃত্তি ঘটবে। জনগণের নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিচার বিভাগকেও স্বাধীন রাখার তাগিদ দেন তারা। বক্তারা বলেন, পুলিশ বাহিনীর গুণগত পরিবর্তন কেবল কমিশন গঠন করেই আসবে না। আমাদের যে রেকর্ডসগুলো আছে সেটা পিরিয়ডিক আকারে ডিক্লাসিফাই করতে হবে, তাহলে পুলিশ তাদের কার্যক্রমের ব্যাপারে সাবধানে কাজ করবে। ভবিষ্যতে যেন পুলিশ বা অন্য কোনো বাহিনী জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে কাজ না করে, এমন কার্যকরী সংস্কারের উদ্যোগ নেয়ার তাগিদ দেন আলোচকরা। এজেন্ডা বাস্তবায়নের জন্য ব্যবহার করা হয়েছে। মাহফুজা বৃষ্টি, ডিভিসি নিউজ, ঢাকা। 5 আগস্টের আগেও চাঁদাবাজি ও মিথ্যা মামলা দিয়ে মানুষকে ফাঁসি বাণিজ্য করা হয়েছে, এখনো হচ্ছে, শুধু ব্যানার বদলেছে, এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। রাতে সিলেটের রিচমন্ড মিলনায়তনে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভায় তিনি আরও বলেন, জামায়াত বিগত সরকারের আমলে সবচেয়ে বেশি নির্যাতিত দল হলেও 5 আগস্টের পরে এই সংগঠনের নেতাকর্মীরা সকল ধর্মীয় প্রতিষ্ঠান ও নাগরিকের নিরাপত্তা নিশ্চিতে নিরলস কাজ করে যাচ্ছে। আগস্টের 5 তারিখের আগেই দেশে চাঁদাবাজি হয়েছে, দখলদারি হয়েছে, মানুষের উপর জুলুম হয়েছে, মিথ্যা মামলা হয়েছে, মিথ্যা মামলায় ফাঁসিয়ে বাণিজ্য করা হয়েছে, এখনো সেটা আছে। শুধু ফ্ল্যাগ বদল হয়েছে, ফ্ল্যাগ এক হাত থেকে আরেক হাতে গেছে। আমরা আমাদের ভলান্টিয়ারদেরকে বলেছি, সব ধর্মের প্রতিষ্ঠানগুলা মসজিদ সহ পাহারা দাও, কোন জায়গায় কি হয় বলা যায় না। দিন রাত খেয়ে না খেয়ে, বৃষ্টিতে ভিজে, রোদে শুকিয়ে 15 দিন একটানা আমাদের স্বেচ্ছাসেবক ছিল, তারা বিভিন্ন জায়গায় পাহারা দিয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে নতুন কোনো রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। শনিবার সংগঠনের মুখপাত্র সামান্তা শারমিনের পাঠানো বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিভিন্ন সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে একটি রাজনৈতিক দল আসছে, যার নাম জনশক্তি, যা সত্য নয়। এতে জনমনে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। এ ধরনের কোনো নাম কিংবা সিদ্ধান্তের বিষয়ে কোনো আলোচনা হয়নি বলে আরও জানানো হয় বিজ্ঞপ্তিতে। পাশাপাশি এ নিয়ে সবাইকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়। দেশের তরুণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বাজেট বরাদ্দ বাড়ানো উচিত বলে মনে করেন অর্থনীতি বিশ্লেষকরা। সকালে রাজধানীর মোহাম্মদপুরে গণতান্ত্রিক বাজেট আন্দোলন আয়োজিত নাগরিক ইশতেহার বিষয়ক পলিসি ডায়ালগে বক্তারা এমন তাগিদ দেন। আলোচকরা বলেন, যুব কর্মসংস্থান সৃষ্টি ও জেন্ডার সমতা নিশ্চিতে বাজেট বরাদ্দ বাড়ানোর কোনো বিকল্প নেই। এছাড়া এক্ষেত্রে ঢালাওভাবে নীতি না নিয়ে জেলাভিত্তিক সংকট ও সম্ভাবনা বিবেচনায় নিয়ে বাজেট প্রণয়নের তাগিদ দেন বক্তারা। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি বিবেচনায় নিয়ে জেলা বা অঞ্চল ভিত্তিক পরিকল্পনা গ্রহণ ও বাজেট তৈরির কথাও বলেন বিশ্লেষকরা। এ সময় সরকারের পক্ষ থেকে জানানো হয়, সরকারি প্রকল্প গতিশীল করতে বাজেট কাঠামো ও এর গুণগত মান পরিবর্তনের কাজ চলছে। জুলাই অভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবারকে সহায়তার জন্য অনুষ্ঠিত হচ্ছে কনসার্ট ইকোস অফ রেভলিউশন। বর্ণাঢ্য এই কনসার্টে বিনা পারিশ্রমিকে গাইছেন জনপ্রিয় পাকিস্তানি সঙ্গীত শিল্পী রাহাত ফতে আলী খান। একই সাথে আছেন দেশের জনপ্রিয় শিল্পীরাও। কনসার্ট উপভোগ করতে দুপুর থেকে আর্মি স্টেডিয়ামে দেখা যায় তারুণ্যের উচ্ছ্বাস। সন্ধ্যার পর থেকে একে একে গেয়ে চলেন ঢাকার ব্যান্ড আর্টসেল, চিরকুট, আফটারম্যাথ ও সিলসিলার শিল্পীরা। রাত 10টার দিকে মঞ্চে ওঠেন কনসার্টের মূল আকর্ষণ রাহাত ফতে আলী খান। গানে গানে ছড়িয়ে দেন ভালোবাসার বার্তা। এই কনসার্ট থেকে আয়ের টাকা জুলাই স্মৃতি ফাউন্ডেশনের তহবিলে দেয়া হবে বলে জানিয়েছেন আয়োজকরা। রাজধানীর ইএমকে সেন্টারে অনুষ্ঠিত হল বাংলাদেশে সৃজনশীল সাধনার বর্তমান ও ভবিষ্যৎ অবস্থা বিষয়ে আলোচনা সভা। ন্যাভিগেটিং ক্রিয়েটিভ ফ্রিডম, আর্ট, অ্যাকশন এবং এক্সপ্রেশন নামে আয়োজনে কার্টুনিস্ট রাশাদ ইমাম তন্ময়, স্থপতি ও সঙ্গীতশিল্পী আয়া লেমন্সকি, সৃজনশীল প্রযোজক ও থিয়েটার কর্মী জোনাকি এবং লেখক ও অ্যাক্টিভিস্ট তুহিন খান অংশ নেন। বক্তারা নতুন রাজনৈতিক পরিবেশের জন্য তাদের উদ্বেগ এবং উদ্দীপনা তুলে ধরেন। ভারতীয় আগ্রাসনের প্রধান শিকার বাংলাদেশ। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আল হিকমা ফাউন্ডেশন আয়োজিত সেমিনারে বক্তারা এমনটাই বলেন।
ভারতের প্রত্যক্ষ মদদেই বাংলাদেশে গৌমক্ষণের ঘটনা ঘটানো হয়েছে বলেও অভিযোগ তাদের। শিল্প বাণিজ্য ও অর্থনীতিকে এমনভাবে ভারত নির্ভর করে তোলা হয়েছিল যেন ভারত ছাড়া বাংলাদেশ অচল হয়ে পড়ে, এমন অভিযোগ করেন আলোচকরা। বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো বিষয়ে ভারতকে নাক গলাতে না দেওয়ার ব্যাপারে সবাইকে তাই সজাগ থাকার আহ্বান জানানো হয় আয়োজন থেকে। জুলাই বিপ্লবে শহীদদের তালিকা করবে ইসলামিক কালচারাল ফোরাম বাংলাদেশ। জাতীয় প্রেসক্লাবে জুলাই আগস্ট 2024-এর বিপ্লবের আকাঙ্ক্ষা এবং আমাদের সংস্কৃতি ভাবনা নিয়ে সেমিনারে একথা জানানো হয়। পশ্চিমা অপসংস্কৃতি দিয়ে দেশি সংস্কৃতিকেও ধ্বংস করা হয়েছে এমন অভিযোগ করে বক্তারা বলেন, সামরিক এবং অর্থনৈতিক এসব স্বল্পমেয়াদী আগ্রাসন কাটিয়ে ওঠা সম্ভব হলেও দীর্ঘমেয়াদী সাংস্কৃতিক আগ্রাসন বন্ধ করা কঠিন। ভারতের পরিকল্পিত হিন্দুত্ববাদের আগ্রাসন বন্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান বক্তারা। সচেতনতা বৃদ্ধি, মধু নিয়ে ভুল ধারণা দূরীকরণ, গবেষণা, গবেষক, উৎপাদক, ব্যবসায়ী ও ভোক্তাদের মধ্যে সেতুবন্ধন ও সুসম্পর্ক গড়ার লক্ষ্যে অনুষ্ঠিত হল ৫ম মৌমাছি ও মধু সম্মেলন। রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে মধুশিল্পের উন্নয়ন, বিপণন এবং বৈশ্বিক বাজারের অবস্থান তৈরির উপর গুরুত্বারোপ করেন বক্তারা। সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মধু গবেষক, ব্যবসায়ী, উদ্যোক্তাদের পাশাপাশি মৌচাষী ও মোয়ালরা অংশগ্রহণ করেন। মৌমাছি ও মধু নিয়ে কাজ করা ৯ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা জানানো হয় এই সম্মেলনে। বিজয় দিবস উপলক্ষে রাজধানীর পুরান ঢাকার ক্রিসেন্ট অ্যাসোসিয়েশনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। পুরনো ঢাকার স্বামীবাগে প্রায় ১০০ বছরের পুরনো মিতালি বিদ্যাপীঠ মিলনায়তনে এর আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন সাংবাদিক সোহরাব হাসান। নাগরিক সেবা নিয়ে তিনি বলেন, সুন্দর পরিবেশ ও সকল প্রকার নাগরিক সেবা দেওয়ার দায়িত্ব সরকারের। নাগরিকরা যেন হয়রানির শিকার না হয় সেজন্য দ্রুত সময়ে সেবা নিশ্চিতের তাগিদ দেন। পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। ওমানে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করেছে বাংলাদেশ স্কুল মাসকাট। প্রতিনিধি ফোরকান মাহমুদ জানান, এই উপলক্ষে স্কুল প্রাঙ্গণে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানে। স্কুল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কমিউনিটি নেতৃবৃন্দের উপস্থিতিতে দুদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। প্রধান অতিথি ছিলেন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজী ইমদাদ হোসেন। আরও উপস্থিত ছিলেন স্কুল প্রিন্সিপাল সামন্তী আটলাগ, স্কুল বোর্ড মেম্বার ইঞ্জিনিয়ার আব্দুল লতিফ, ইঞ্জিনিয়ার আব্দুল মাজিদ বিশ্বাস, ইঞ্জিনিয়ার সাইফুল সহ অন্যান্যরা। বাংলাদেশ রেডিমেড গার্মেন্টস আরব আমিরাতের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। প্রতিনিধি সাইফুল ইসলাম তালুকদার জানান, একটি ফার্ম হাউসে এই আয়োজনে উপস্থিত ছিলেন দুবাই নিযুক্ত বাংলাদেশের কমার্শিয়াল কাউন্সিলর আশিস কুমার সরকার। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ রেডিমেড গার্মেন্টস ট্রেডিং অ্যাসোসিয়েশনের সভাপতি ইমন মোহাম্মদ হাকিম ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির। অনুষ্ঠানে ঐতিহ্যবাহী নানা রকম খেলাধুলার আয়োজন করা হয়। পরে প্রতিযোগিতায় এবং র্যাফেল ড্রতে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। পর্তুগালের রাজধানী লিসবনে ঐতিহ্যবাহী পিঠা উৎসবের আয়োজন করেছে প্রবাসী নারী উদ্যোক্তা। শহীদ আহমদ জানান, দেশের সংস্কৃতিকে বিদেশের মাটিতে তুলে ধরতে এই আয়োজন। দেশটির রাজধানী লিসবনের আলভিতো পার্কে ছিল নকশি, মুগ পাকন, বিবিখানা, পাটিসাপটা, চিতই সহ বাহারি পিঠার আয়োজনে সহযোগিতায় ছিলেন পর্তুগাল সাহিত্য সংসদের সভাপতি মোহাম্মদ এনামুল হক, নারী উদ্যোক্তা রুনা আক্তার রিপা, রুমানা পারভিন সহ অন্যান্যরা। ছেলেদের পর এবার অনূর্ধ্ব-19 এশিয়া কাপের শিরোপা জেতার সুযোগ বাংলাদেশের মেয়েদের সামনে। মালয়েশিয়ার কুয়ালালামপুরে ফাইনালে কাল ভারতের মুখোমুখি হবে জুনিয়র টাইগ্রেসরা। ম্যাচ শুরু সকাল 7:30টায়। অনূর্ধ্ব-19 এশিয়া কাপে হাড্ডাহাড্ডি লড়াই করেই ফাইনালে এখন লাল সবুজের প্রতিনিধিরা। গ্রুপ পর্বে শ্রীলঙ্কা ও মালয়েশিয়াকে হারিয়ে শেষ চার নিশ্চিত করে বাংলাদেশ। তবে সুপার 4-এর ম্যাচে ভারতের কাছে হেরেছে জুনিয়র টাইগ্রেসরা। এবার সেই ভারতের বিপক্ষেই ফাইনালে লড়বে বাংলাদেশ। অন্যদিকে ভারতের মেয়েরা আছে দারুণ ছন্দে। গ্রুপ পর্বে সবগুলো ম্যাচে জয় পেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ফাইনালে বাংলাদেশের বিপক্ষে জয় তুলে নিয়ে শিরোপা ধরে রাখতে চায়। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা USAIDর মাধ্যমে গতিতেই সুস্বাস্থ্য ক্যাম্পেইনের অংশ হিসেবে অনুষ্ঠিত হল ক্রীড়াঙ্গনের অংশীজন সম্মেলন।
উপস্থিত ছিলেন সাবেক বর্তমান খেলোয়াড়, কোচ, কর্মকর্তা, সংগঠকেরা। আয়োজনের সার্বিক সহযোগিতায় ছিল ক্রীড়া সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন BSPA। ক্রীড়াঙ্গনের অংশীজন সম্মেলন থেকে সামিট ডিক্লারেশন উপস্থাপন করেন জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত সাবেক ব্যাডমিন্টন খেলোয়াড় কামরুন নাহার ডানা, যেখানে নারীদের খেলাধুলায় অংশগ্রহণ বাড়ানোর তাগিদ দেওয়া হয়। পাশাপাশি নারী ও পুরুষ অ্যাথলেটদের মধ্যে বেতন বৈষম্য ধাপে ধাপে কমিয়ে আনার প্রস্তাবও দেওয়া হয়েছে। নারীদের দলগত বা ব্যক্তিগত খেলায় নারী ম্যানেজার নিশ্চিতের দাবিও তোলা হয় সম্মেলন থেকে। কয়েকদিনের মধ্যেই আসছে নতুন বছর। নববর্ষের আগমনে উদযাপনে বিভিন্ন দেশে চলছে প্রস্তুতি। ঐতিহ্যবাহী সব স্থাপনা সাজানো হয়েছে ঝলমলে আলোকসজ্জায়। রাস্তাঘাট, দোকানপাট ও দর্শনীয় স্থানগুলো রঙিন আলোয় এখন ভরে উঠছে। উৎসবকে নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থাও। নতুন বছরের জন্য আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। 2025 সালকে বরণ করে নিতে তাই চলছে হাজারো আয়োজন। রাশিয়ার রাজধানী মস্কোর রেড স্কোয়ার সাজানো হচ্ছে নানা বর্ণ আর আলোয়। ঐতিহ্যবাহী এই আয়োজনে রাজধানীর চারপাশে বিস্তৃত এলাকা জুড়ে এখন সাজসজ্জার বাহার, যা দেখতে ভিড় করছে নানা বয়সীরা। পরিবার ও ঘনিষ্ঠদের সাথে উৎসবের আমেজ উপভোগ করেন রুশরা। এ উপলক্ষে এখনই মিলিত হতে শুরু করেন তারা। তবে ইউক্রেনের সাথে চলমান যুদ্ধ কিছুটা হলেও নতুন বছরের আনন্দে ছায়া ফেলেছে। নতুন বছর বরণে প্রস্তুতির কমতি নেই আটলান্টিক পাড়ের দেশ যুক্তরাষ্ট্রেও। নবরূপে সাজানো হয়েছে নিউ ইয়র্কের টাইমস স্কোয়ার। নববর্ষের 13 দিন আগেই টাইমস স্কোয়ারের 2025 লিখা 7 ফুট লম্বা সংখ্যাটি স্থাপন করা হয়েছে, যা দেখতে ভিড় করছেন শত শত মানুষ। সেলফিও তুলছেন কেউ কেউ। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv, আরও ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।